জয় হিন্দ। আজ আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বই থেকে জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারে অলরেডি আজকে আমরা দ্বিতীয় পর্ব পড়ব। দুটি পর্ব আগে দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি একটু আগের পর্বগুলো দেখে নাও। আজকে আমরা এই পর্যায়ে পড়ব জীব বৈচিত্র্যের কারণ বা উৎস, জীববিদ্যার শাখা আর আধুনিক জীববিদ্যার প্রয়োগ। প্রথমে দেখা যাক জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের কারণ বা উৎস কি? জীব বৈচিত্র্য, যার ইংরেজি কথা হচ্ছে বায়োডাইভার্সিটি, এই কথাটা প্রথম প্রবর্তন করেন ডব্লিউ.জি. রোসেন। সালে বিজ্ঞানী ডব্লিউ.জি. রোসেন প্রথম বায়োডাইভার্সিটি কথাটা প্রবর্তন করেন, অর্থাৎ জীব বৈচিত্র্য, যাকে ইংরেজি বলছি বায়োডাইভার্সিটি, এই কথাটা প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী ডব্লিউ.জি. রোসেন। তো হোয়াট ইজ বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য কি? প্রথমে জীব বৈচিত্র্যটা কি জেনে নিই আমরা। না, কোনো নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট পরিবেশে যে অণুজীব আছে, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জীবগুলো আছে, অণু মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, আর সেখানে যে প্রাণী আছে, যে উদ্ভিদ আছে, তাদেরকে একত্রে বলা হয় বায়োডাইভার্সিটি। বোঝা গেল? তা কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত অণুজীব, প্রাণী, উদ্ভিদ সকলকে একসঙ্গে বলা হয় বায়োডাইভার্সিটি। এরপরে দেখা যাক এই বায়োডাইভার্সিটির কারণ কি, মানে জীব বৈচিত্র্যের কারণ কি। আমরা আগেই তো দেখেছিলাম যে ওই যে ফক্সের মতে ছিল প্রথম জীব, তিনি কি বলেছিলেন? প্রথম কোষীয় জীব বলেছিলেন মাইক্রোস্ফিয়ার। ওপায়ন বললেন না, মাইক্রোস্ফিয়ার নয়, প্রথম অণুজীব হচ্ছে কোয়াসারভেট। সেখান থেকে মানে নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হলো প্রোটোবায়ন্ট বা আদিকোষ। আদিকোষ থেকে ইওবায়ন্ট, ইওবায়ন্ট থেকে তৈরি হলো আস্তে আস্তে এককোষী জীব। সেখান থেকে দেখা গেল দুটো ধারায় গেল, একটা প্রাণী জগৎ, একটা উদ্ভিদ জগৎ এসেছিল, আমরা দেখেছিলাম এটা। তো জীব বৈচিত্র্যের কারণ হচ্ছে মোটামুটি আমরা দুটো কারণকে এখানে উল্লেখ করি। একটা হচ্ছে ভেরিয়েশন বা প্রকরণ। কি কারণ? প্রকরণ বা ভেদ বলি আমরা। প্রকরণ বা ভেদ, ভেরিয়েশন। প্রকরণ বা ভেদ কি না, একই প্রজাতির অন্তর্গত বিভিন্ন জীবের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্যগুলো দেখা যায় তাদের বলা হয় প্রকরণ। এই প্রকরণের জন্যই জীব মানে জীব বৈচিত্র্য হয়, প্রকরণের জন্যই। প্রকরণ জিনিসটা কি বললাম তাহলে? যে ক্ষুদ্র ক্ষুদ্র যে বৈশিষ্ট্য, একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্যগুলো দেখা যায় তাকে আমরা বলতে পারি প্রকরণ বা ভেদ, ভ্যারিয়েশন যাকে বলছি। আর কি কারণ? আর হতে পারে আর একটা জিনিস, সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশন বাংলা হচ্ছে পরিব্যক্তি। তো পরিব্যক্তি কি? পরিব্যক্তি হচ্ছে, আমরা জানি যে কোনো মানে মাতৃজীব থেকে বৈশিষ্ট্যগুলো কার মাধ্যমে আসে? জিনের মাধ্যমে আসে। আমরা জানি জিনের মাধ্যমে মাতৃদেহ থেকে জনিত্রী দেহতে বৈশিষ্ট্যগুলো জিনের মাধ্যমে সঞ্চারিত হয়। এইবারে যদি এই জিনের মধ্যে যদি হঠাৎ কোনো পরিবর্তন ঘটে, কি বললাম? হঠাৎ কোনো পরিবর্তন ঘটে, তখন যে অবস্থার সৃষ্টি হয়, হঠাৎ কোনো যদি পরিবর্তন ঘটে, জিনের হঠাৎ পরিবর্তন, তাকে আমরা বলতে পারি মিউটেশন বা পরিব্যক্তি। বুঝে গেল? তাহলে জীব বৈচিত্র্যের উৎস কি? একটা প্রকরণ বললাম, একটা পরিব্যক্তি বললাম। প্রকরণ মানে হচ্ছে ভ্যারিয়েশন, ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্থক্য, একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাকে বলা হয় প্রকরণ। আর পরিব্যক্তি হচ্ছে মানে জিনের মধ্যে যদি হঠাৎ কোনো পরিবর্তন ঘটে তখন তাকে আমরা বলতে পারি পরিব্যক্তি বা মিউটেশন। ঠিক আছে, তাহলে জীববিদ্যার কারণগুলো দেখা গেল। এরপরে আমরা আসব জীববিদ্যার শাখা নিয়ে। জীববিদ্যা ইংরেজিতে বলি কি? বায়োলজি।
এখানে দুটো গ্রিক শব্দ আছে, কি বললাম, দুটো গ্রিক শব্দ, একটা বায়োস আর একটা লোগোস। এই দুটো গ্রিক শব্দ মিলে তৈরি করেছে জীববিদ্যা বা বায়োলজি। এই বায়োস কথার মানে হচ্ছে জীবন বা লাইফ, আর লোগোস মানে হচ্ছে নলেজ বা জ্ঞান। ঠিক আছে, তাহলে বায়োস মানে হচ্ছে লাইফ, আর নলেজ মানে লোগোস মানে হচ্ছে লাইফ, এটা মানে হচ্ছে নলেজ। তাহলে জীবন, জীবন সম্পর্কে জ্ঞান। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় আমরা যে পুস্তক পাঠ করলে বা যে বই পড়লে আমরা জীবন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো তাকে আমরা বলতে পারি বায়োলজি। এটা গ্রিক শব্দ, কি শব্দ বললাম, গ্রিক শব্দ। এই বায়োলজি শব্দটি প্রথম প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী ল্যামার্ক। কি নাম বললাম, বিজ্ঞানী ল্যামার্ক। বিজ্ঞানী ল্যামার্ক প্রথম এই বায়োলজি কথাটা প্রবর্তন করেন কত সালে, সেটা হচ্ছে 1801 সালে। বিজ্ঞানী ল্যামার্ক প্রথম বায়োলজি শব্দটি প্রবর্তন করেন। আর একটা কথা জেনে নিই এখানে এই প্রসঙ্গে, যে বিজ্ঞানী অ্যারিস্টটলকে বলা হয় জীববিদ্যার জনক। কি নাম বললাম, বিজ্ঞানী অ্যারিস্টটল। এই বিজ্ঞানী অ্যারিস্টটলকে বলা হয় জীববিদ্যার জনক। তো শিখলাম কি, জীববিদ্যা কি, জীববিদ্যার প্রবক্তাকে, আর কাকে বলা হয় জীববিদ্যার জনক। এবারে দেখি জীববিদ্যার শাখাগুলি কি কি। আমরা জীববিদ্যা শিখলাম, এবারে জীববিদ্যার শাখা শিখি। জীববিদ্যা শিখলাম আমরা, এবার জীববিদ্যার শাখাগুলো শিখি। দেখো, আগের ক্লাসে আমরা শিখেছিলাম যে জীববিদ্যা যখন এককোষী জীব সৃষ্টি হয়ে গেল, সেই এককোষী জীব দুটি ধারায় প্রবাহিত হতে থাকলো, দুটি ধারায় প্রবাহিত হতে থাকলো। একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। কি বললাম, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদরা মিলে যে জগৎ সৃষ্টি করে তাকে আমরা বললাম উদ্ভিদ জগৎ, প্রাণী যেটা সৃষ্টি করলো সেটা হচ্ছে প্রাণী জগৎ। এবারে যেমন ধরো শৈবাল, শৈবাল, তারপরে মসবর্গীয়, তারপরে ফার্নবর্গীয়, মানে ইংলিশটা হচ্ছে তোমার অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এইভাবে বাড়ছে। তারপরে তোমার হচ্ছে ব্যক্তবীজী, গুপ্তবীজী, এইভাবে হচ্ছে উদ্ভিদ জগৎ বেড়ে যাচ্ছে। প্রাণী কিভাবে বাড়ছে, প্রাণী বাড়ছে পরিফেরা, নিজারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, নেমাথেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা, এইভাবে আস্তে আস্তে প্রাণী জগৎ বেড়ে বেড়ে যাচ্ছে। যাই হোক, প্রথমে আমরা জীববিদ্যা শিখলাম যাকে আমরা বলছিলাম বায়োলজি। এখন যে আলোচনা বিষয় সেই শাখাগুলো দেখি আমরা। উদ্ভিদ জগৎ নিয়ে আলোচনা করা হয়েছে যে বই, তাকে বলে আমরা বোটানি। বোটানিক্যাল গার্ডেন নাম শুনেছি আমরা, গার্ডেন মানে বাগান যেখানে গাছ থাকে, বোটানিক্যাল গার্ডেন নাম শুনেছি আমরা, আমাদের শিবপুরে আছে। তো বোটানি হচ্ছে উদ্ভিদ বিদ্যা, উদ্ভিদ বিদ্যা মানে জীবন বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ জগৎ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় উদ্ভিদ বিদ্যা। আর এটা হচ্ছে প্রাণীবিদ্যা। প্রাণীবিদ্যা কি, প্রাণীবিদ্যা হচ্ছে জুলজি। কি করে মনে রাখবো, জু মানে কি, চিড়িয়াখানা, চিড়িয়াখানায় কে থাকে, প্রাণীরা থাকে না উদ্ভিদরা থাকে, প্রাণীরা থাকে। তাহলে জুলজি, লোগোস মানে জ্ঞান বা নলেজ, তাহলে জুলজি প্রাণী সম্পর্কে আলোচনা করা হয়েছে যে বইতে তাকে আমরা বলবো প্রাণীবিদ্যা। তাহলে প্রাণীবিদ্যা গেল, উদ্ভিদ বিদ্যা গেল। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেন জীববিদ্যার মেন দুটো শাখা, একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুলজি। এবারে দেখো, এই বায়োলজি বিভিন্ন মানে আমাদের জীবনযাত্রাকে আরো উন্নততর করার জন্য জীবন মানে এটা জীবন বিজ্ঞান কথা বললাম বা বায়োলজি কথা বললাম, আরো যে বিভিন্ন যে বিজ্ঞানের যে শাখা আছে যেমন ধরো ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এদের সাথে যুক্ত হয়ে জীববিদ্যা আরো নতুন নতুন শাখা উৎপন্ন করেছে। কিরকম একটু দেখি আমরা। যেমন ধরো 1 নম্বর বায়োলজি ফিজিক্সের সাথে যুক্ত হয়েছে।
তৈরি করলো বায়োফিজিক্স। ঠিক আছে, আবার যেমন ধরো বায়োলজি প্লাস কেমিস্ট্রি ইজিক্যাল টু বায়োকেমিস্ট্রি, বায়োলজি প্লাস ইলেকট্রনিক্স বায়োনিক্স, বায়োলজি প্লাস ইঞ্জিনিয়ারিং ইজিক্যাল টু বায়ো ইঞ্জিনিয়ারিং বায়ো ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তাহলে বায়োলজি ফিজিক্স সঙ্গে যুক্ত হয় বায়োফিজিক্স, বায়োলজি কেমিস্ট্রির সঙ্গে যুক্ত হয় বায়োকেমিস্ট্রি, বায়োলজি ইলেকট্রনিক্স সঙ্গে যুক্ত হয় বায়োনিক্স, বায়োলজি ইঞ্জিনিয়ারিং সঙ্গে যুক্ত হয়ে করেছে বায়ো ইঞ্জিনিয়ারিং, আরো আছে এরকম। তাহলে আমরা জীববিদ্যার বিভিন্ন শাখাগুলো সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা দেখি আধুনিক জীববিদ্যার প্রয়োগ। জীববিদ্যা কোথায় কোথায় প্রয়োগ করা হয়। ঠিক আছে, জীববিদ্যা কোথায় কোথায় প্রয়োগ করা হয়, আমরা কেন এত কিছু বাদ দিয়ে আমরা কেন জীববিদ্যা নিয়েই পড়ছি না। জীববিদ্যার প্রয়োগ দেখো, 1 নম্বর দিই কৃষিকার্যে। কৃষিকার্যে জীববিদ্যার কিভাবে প্রয়োগ করা হয়, জীববিদ্যাকে কিরকম। কৃষিকার্যে যেমন উন্নত প্রজাতির ধান উৎপন্ন করার জন্য, আমাদের দিনকে দিন পৃথিবীতে জনসংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু জমির পরিমাণ একই আছে। আগে যে জমিতে তোমার ধান উৎপন্ন হতো 10 বস্তা কি 12 বস্তা, এখন সেখানে দেখা যাচ্ছে 20 বস্তা ধান উৎপন্ন হচ্ছে। তাই উন্নত প্রজাতির ধান কি করেছে, বিজ্ঞান আবিষ্কার করেছে IR8, IR36, রত্না, এইগুলো হচ্ছে জয়া, উন্নত প্রজাতির ধান। আচ্ছা, উন্নত প্রজাতির ধান গেল, উন্নত প্রজাতির গম কি উৎপন্ন করেছে, গম হচ্ছে যেমন ধরো সোনালিকা, কল্যাণ সোনা। ভুট্টা উৎপন্ন করেছে উন্নত প্রজাতির, কি কি ভুট্টা উৎপন্ন করেছে চলো দেখি। যেমন ধরো যে জহর, বিক্রম উন্নত প্রজাতির ভুট্টা উৎপন্ন করেছে। তুলা আছে, এছাড়া তুলা আছে, তাছাড়া মৌচাষ, মৌচাষ আগে তো মৌচাকে থেকেই মধু পাওয়া যেত, এখন কৃত্রিম উপায়ে মৌচাষ করা হয়, মানে তুলা চাষ, মৌচাষ, মৌমাছি পালন। তারপরে তোমার হচ্ছে মৎস্য চাষ, পোলট্রি, মৎস্য চাষ, পোলট্রি। পোলট্রিতে বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির যে ব্রিড গুলো আছে, যেমন খাকি, ক্যাম্বেল, এই সমস্ত যে উন্নত প্রজাতির, হোয়াইট লেগ হর্ন, এই উন্নত প্রজাতির যে যেগুলো আছে সেগুলোকে উৎপন্ন করেছে মানে আমাদের বিজ্ঞানের গবেষণার মাধ্যমে। এটা কৃষিকার্যে গেল। কৃষিকার্যে আরো প্রয়োগ আছে, যেমন ধরো আগাছা দমনে, আগাছা দমন আছে, আগাছা দমন করার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করা হয় আগাছা দমনে। তারপরে আরো আছে তোমার হচ্ছে এটা তো 1 নম্বর গেল, 2 নম্বর আগাছা দমন গেল, 3 নম্বরে তোমার হচ্ছে বীজবিহীন ফল উৎপন্ন করতে। বীজবিহীন ফল উৎপন্ন করতে, আমরা যখন ফল খাই, ফলটা যদি বীজ ছাড়া হয় তখন সেই ফলটা খেতে আরো ভালো লাগবে। সেই বীজবিহীন ফল উৎপন্ন করতে আমরা উঁচু মানে ক্লাস 10-এ গিয়ে পড়বো বীজবিহীন ফল, একে মানে এক কথায় পার্থেনোকার্পি বলা হয়। সেই বীজবিহীন ফল উৎপন্ন করা হয় কৃষি মানে আমাদের বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে। এটাই তো জীববিদ্যার প্রয়োগ, আধুনিক জীববিদ্যা কৃষি ক্ষেত্রে এই প্রয়োগগুলো আছে। তার মানে উন্নত প্রজাতির ধান, গম, ভুট্টা, তুলা, মৌমাছি, মৎস্য চাষ, পোলট্রি, এই সমস্ত ক্ষেত্রে আমাদের জীববিদ্যা প্রয়োগ করা হয়েছে। তাছাড়া আগাছা দমনে বীজবিহীন ফল উৎপন্ন করতে আধুনিক জীববিদ্যার প্রয়োগ করে থাকি। আর কি হয়, সেটা কীট পতঙ্গ দমনেও আমরা জীববিদ্যার সাহায্য নিই, কীট পতঙ্গ দমন। এবারে নেক্সট পয়েন্ট, জীববিদ্যা তাহলে 1 নম্বর পয়েন্ট পেলাম হচ্ছে কৃষিকার্য। কৃষিকার্যের মধ্যে কতগুলো পয়েন্ট আমরা দেখলাম। 2 নম্বর হচ্ছে চিকিৎসা বিদ্যা। চিকিৎসার ক্ষেত্রে কি জীববিদ্যার প্রয়োগ হয়েছে, স্যার এর ব্যবহার তো মানে এর প্রয়োগ তো বলে শেষ করা যাবে না। আমরা দেখতে পাই যে কিছু হলেই আমরা ডাক্তারবাবুর কাছে যখন যাই তখন ডাক্তারবাবুরা আমাদের একটা ওষুধ দিয়ে থাকে, অ্যান্টিবায়োটিক বলি আমরা, তাই না। সেই অ্যান্টিবায়োটিকের উদ্ভাবক কিন্তু আমাদের এই জীববিদ্যার মাধ্যমে, কিন্তু গবেষণার মাধ্যমে সেই অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে। যেমন ধরো নাম বলতে পারবো অ্যান্টিবায়োটিক, যেমন ধরো অ্যাজিথ্রোমাইসিন, তারপরে হচ্ছে কুইনাইন, স্টেপটোমাইসিন, পেনিসিলিন। এখান থেকে একটা প্রশ্ন ছিল, পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং।
এরিথ্রোমাইসিন ইত্যাদি ইত্যাদি সকল হচ্ছে মানে অ্যান্টিবায়োটিক। প্রথম হচ্ছে এগুলো সব অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক গুলো মানে জীববিদ্যার গবেষণার মাধ্যমে এই অ্যান্টিবায়োটিক গুলো আবিষ্কৃত হয়। আর কি দিতে পারি আমরা চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে? এমন ধরো জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করা, কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগ যে ছড়ায়, জলাতঙ্কের টিকা। তারপরে যে সাপের বিষ থেকে অ্যান্টিভেনাম, এগুলো হচ্ছে তোমার চিকিৎসা ক্ষেত্রে। আরো অনেক কিছু আছে, আপাতত এগুলি মনে পড়ছে, এগুলি বললাম। আবার কি মহাকাশ গবেষণা, স্যার মহাকাশ গবেষণায় আমাদের জীববিদ্যার কি গুরুত্ব আছে? অবশ্যই গুরুত্ব আছে। না, মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটা জিনিস নেওয়া হয়, সেটা হচ্ছে ক্লোরেল্লা। এই ক্লোরেল্লা একটা এমন বস্তু যা প্রচুর অক্সিজেন উৎপন্ন করে, প্রচুর অক্সিজেন রিলিজ করে এবং মহাকাশ যান থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড গুলো শোষণ করে নেয়। মহাকাশ যান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে প্রচুর অক্সিজেন মানে পরিত্যাগ করে, যার ফলে অক্সিজেনের ঘাটতি অনেকটা মিটিয়ে দেয় ওখানে। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও জীববিদ্যা প্রয়োগ করা হয়। এছাড়া আর একটা পয়েন্ট বলে দিই 4 নম্বরে, অন্যান্য ক্ষেত্রে। যেমন ধরো এই জীববিদ্যা প্রয়োগের মাধ্যমে তোমার বায়োফুয়েল উৎপন্ন করা হয়। কি বললাম? বায়োফুয়েল। ফুয়েল মানে জ্বালানি, বায়োফুয়েল জৈব জ্বালানি উৎপন্ন করা হয়। আর কি? আর কিছু কীটনাশক তো প্রচন্ড ক্ষতি করে, কিছু জৈব কীটনাশক ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের আধুনিক জীববিদ্যার প্রয়োগ। আরেকবার আমি আলোচনা করে দিচ্ছি, জীব বৈচিত্র্যের কারণ কি পেলাম বা উৎস কি পেলাম? দুটো, একটা হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন, আর একটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তন, তাকে কি বলছিলাম? প্রকরণ বা ভেদ। ভেরিয়েশন আর মিউটেশন, দুটো জিনিস পেয়েছিলাম, তাই না, জীব বৈচিত্র্যের কারণ। তারপরে দেখলাম জীববিদ্যা কি, জীবন সম্পর্কে আলোচনা করা হয়। যে বইটি তাকে আমরা বলছি জীববিদ্যা। জীববিদ্যার প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী লেমার্ক। জীববিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। জীববিদ্যা মানে বায়োলজি কথাটা দুটো শব্দ নিয়ে গঠিত, একটা বায়োস, একটা লোগোস। বায়োস মানে জীবন, লোগোস মানে হচ্ছে নলেজ বা জ্ঞান। আর যার দুটো শাখা, একটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, একটা হচ্ছে প্রাণীবিদ্যা। উদ্ভিদবিদ্যাকে বলা হয় বোটানি, আর প্রাণীবিদ্যাকে বলা হয় জুলজি। আর বিভিন্ন বিজ্ঞানের অন্যান্য শাখার সঙ্গে যুক্ত হয়ে আবার অনেক শাখা গঠন করেছে, যেমন হচ্ছে বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, বায়োনিক্স, বায়ো ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখলাম জীববিদ্যার প্রয়োগ, যেটা কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়, যেমন উন্নত প্রজাতির ধান উৎপন্ন করতে, উন্নত প্রজাতির গম উৎপন্ন করতে, উন্নত প্রজাতির তুলা, পোলট্রি ইত্যাদি ক্ষেত্রে তোমার জীববিদ্যার প্রয়োগ আছে। আর চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরি করতে, যেমন এজিথ্রোমাইসিন, কুইনাইন, পেনিসিলিন ইত্যাদি। জলাতঙ্কের টিকা, সাপের বিষ থেকে অ্যান্টিভেনাম, এই সমস্ত। মহাকাশ গবেষণার ক্ষেত্রে দেখলাম ক্লোরেল্লা ব্যবহার। এছাড়া তোমার বায়োফুয়েল, জৈব কীটনাশকের ব্যবহার ক্ষেত্রে এগুলো করা হয়। ঠিক আছে, এরপরে দুটো একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। 1 নম্বর, মাইক্রোস্ফিয়ার কথাটা শুনেছি আমরা। মাইক্রোস্ফিয়ার মানে সবচেয়ে আদি জীব বলেছিলেন, আদি কোষ বলেছিলেন, কে বলেছিলেন মাইক্রোস্ফিয়ারকে? বলেছিলেন বিজ্ঞানী ফক্স, সিডনি ফক্স বলেছিলেন মাইক্রোস্ফিয়ারের কথা। কোয়াসারভেটের কথা কে বলেছিলেন? মনে আছে? মনে আছে? ওপারিন। আচ্ছা, আর কি আরো কিছু কোশ্চেন, যেমন হচ্ছে মিউটেশন কি? মিউটেশন জিনের হঠাৎ করে পরিবর্তনকে বলা হয় মিউটেশন। আর কি প্রশ্ন আসতে পারে? আচ্ছা, ভেরিয়েশন কি? ভেদ বা প্রকরণ কি? একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাকে বলা হয় ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ। বায়োলজি শব্দের প্রবক্তাকে? বায়োলজি শব্দের প্রবক্তাকে লেমার্ক। জীববিদ্যার জনক কাকে বলা হয়? কাকে বলা হয় জীববিদ্যার জনক? অ্যারিস্টটলকে বলা হয়। বায়োনিক্স কি? বায়োলজির সাথে
ইলেকট্রনিক যুক্ত হয়ে যে শাখা গঠন করেছে বিজ্ঞানে তাকে বলা হয় বায়োনিক্স। আর কি একটি অ্যান্টিবায়োটিকের নাম বলো, কি বলবো? পেনিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এই সমস্ত হচ্ছে অ্যান্টিবায়োটিক। কি বলতে পারি, মহাকাশ গবেষণায় হ্যাঁ কোন শৈবাল ব্যবহার করা হয়? ক্লোরেলা নামক শৈবাল ব্যবহার করা হয়, ক্লোরেলা নামক শৈবাল। ঠিক আছে, এই প্রশ্নগুলো আলোচনা করলাম, তাহলে এইগুলো আসতে পারে, একটু ভালোভাবে পড়তে হবে। আজকের ক্লাস এই পর্যন্ত থাক, সকলে ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।